বন্ধুরা, তোমাদের ভালোবাসাই আমাদের কাজ করার অনুপ্রেরণা যোগায়। আজ তোমাদের মাঝে নিয়ে এলাম টুনি পাখির গল্প সোনার ঘর। তো চলো বন্ধুরা, গল্পটি দেখে আসি। মা, আমরা কখন মুন্নি মাসির বাড়িতে যাব বলো তো? আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, কিন্তু তোমার তো দেখছি মাসির বাড়িতে যাওয়ার কোনো নামই নেই। টুকি মা, তুই একটু ধৈর্য ধর, তোর বাবা কাজ থেকে ফিরে আসুক, তারপর আমরা তোর মাসির বাড়িতে যাব। বাবা কখন আসবে? হ্যাঁ, আর বাবা এত দেরি বা করছে কেন? আমি যে আর অপেক্ষা করতে পারছি না। এসব কথা বলতে বলতে টোনা কাজ থেকে বাড়িতে ফিরে, আর টোনা টুকিকে বলতে থাকে, টুনি, কি হয়েছে আমার টুকি মায়ের? টোনা, আর বলো না, টুকি তো মুন্নির বাড়িতে যাওয়ার জন্য জেদ করছে, কিন্তু তুমি কাজ থেকে ফিরছো না বলে টুকি কোথাও যেতে পারছে না। ও আচ্ছা, এই ব্যাপার। মা টুকি, তুই চিন্তা করিস না, এখন তো আমি এসে গেছি। এখন তুই তোর মাকে নিয়ে তোর মাসির বাড়িতে যা, আমি তোকে বারণ করব না। তুমি সত্যি বলছো বাবা? তুমি আমাকে কিচ্ছু বলবে না? কি মজা, কি মজা! আমি মাসির বাড়ি যাব। মা, চলো চলো, আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। চলো মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল। এরপর টুনি টুকিকে নিয়ে মুন্নির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর বেশ কিছুক্ষণ যাওয়ার পর টুকি মুন্নির বাড়িতে পৌঁছে যায়। মা, এটাই কি মুন্নি মাসির বাড়ি? হ্যাঁ রে মা, এটাই তোর মুন্নি মাসির বাড়ি। ও আচ্ছা, দাঁড়াও, আমি মাসিকে ডাকছি। মুন্নি মাসি, মুন্নি মাসি, তুমি কোথায়? দেখো, তোমার বাড়িতে কে এসেছে। এ কি টুনি দিদি, তোরা? আর টুকি তো দেখি অনেক বড় হয়ে গেছে। তোরা যে আমার বাড়িতে আসবি তা তো বলিসনি। মুন্নি, তুই কিছু মনে করিস না, আসলে তোর বাড়িতে আসার কোনো পরিকল্পনা ছিল না। টুকি হঠাৎ করে জেদ করছিল তোর বাড়িতে আসার জন্য, তাই টুকিকে নিয়ে চলে এলাম। এসেছিস, ভালোই করেছিস। আমি তো সারাদিন একাই থাকি, কেউ আমার বাড়িতে বেড়াতেও আসে না। তোরা এসেছিস, আমার খুব ভালো লাগছে। আয়, তোরা ঘরে আয়। কতক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে আছিস? ঘরে এসে তোরা একটু বিশ্রাম নিয়ে নে। এরপর টুনি ও টুকি ঘরে গিয়ে বিশ্রাম করতে থাকে, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। মুন্নি, কয়েকদিন তো হয়ে গেল, এবার যে আমাদের বাড়িতে ফিরতে হবে রে। কি বলছিস তোরা? বাড়িতে ফিরে যাবি? আর কটা দিন এখানে থাকলে হয় না? না রে বোন, আর থাকতে পারবো না। টোনা বাড়িতে একাই আছে, কে জানে ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা। তাই আমি ঠিক করেছি আমরা আজকেই বাড়িতে ফিরে যাব। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। এরপর টুনি ও টুকি মুন্নিকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর যাওয়ার সময় টুকির চোখ যায় একটা সোনার ঘরের দিকে। মা, ওই দেখো, কি সুন্দর একটা ঘর, সোনার মতো চকচক করছে। এমন সুন্দর ঘর তো এর আগে আমি কখনো দেখিনি। মারে, ওটা তো মনে হচ্ছে সত্যি সত্যি একটা সোনার ঘর। সত্যি? ওটা সোনার ঘর? আমি সোনার ঘরে প্রথম দেখলাম মা। সোনার ঘরটা আমার অনেক পছন্দ হয়েছে। মা, চলো না, আমরা ওই সোনার ঘরে প্রবেশ করি। না রে মা, ওই সোনার ঘরে প্রবেশ করার দরকার নেই। কে জানে ওটা কার না কার ঘর। অন্যের ঘরে প্রবেশ করতে নেই, বুঝেছিস? চল, আমরা বরং বাড়িতে চলে যাই। আচ্ছা ঠিক আছে মা, চলো আমরা বাড়িতেই চলে যাই। এরপর টুনি ও টুকি বাড়িতে চলে যায়, আর এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুকি বনে যায় খেলা করতে। তখন টুকির সাথে কনকের দেখা হয়। আরে টুকি, তুই তুই তো বাড়িতে ছিলি না, কোথায় গিয়েছিলি রে? কানক, আমি মুন্নি মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, কালকে বাড়িতে এসেছি। তুই জানিস, আমি মাসির বাড়িতে গিয়ে অনেক মজা করেছি। আর মাসির বাড়ি থেকে ফেরার পথে আমি একটা সোনার ঘরও দেখেছি। কি, তুই সোনার ঘর দেখেছিস? তারপর হয় নাকি? আমি তো কখনো শুনিনি। হ্যাঁ কানক, আমি সত্যি বলছি, আমি সোনার ঘর দেখেছি।
কি তুই কি সোনার ঘর দেখেছে? কথাটা এক্ষুনি বাবাকে বলতে হবে, না জানি ওই সোনার ঘরে কত কি আছে। কি রে কনক, তুই চুপ করে আছিস কেন? না মানে ওই সোনার ঘর কোথায় আছে আমাকে বলতো, আমি ওই সোনার ঘরটা দেখতে চাই। এরপর টুকি কনককে সোনার ঘরের সন্ধান দিয়ে দেয়। আর কনক বলতে থাকে, তোকে অনেক ধন্যবাদ টুকি, আমাকে সোনার ঘরের কথা বলে দেওয়ার জন্য। আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার আমি আসি রে টুকি। এ কথা বলে কনক সেখান থেকে চলে যায়। আর বাড়িতে গিয়ে কনক তার বাবা কালুকে সব কথা খুলে বলে। আর সব শুনে কালু কাক বলতে থাকে, বাবা কনক, তুই সত্যি বলছিস তো? তুই সোনার ঘরের সন্ধান নিয়ে এসেছিস? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। তাহলে তো এক্ষুনি ওই সোনার ঘরের সন্ধানে যেতে হয়। মনে হচ্ছে এবার আমরা ধনী পাখি হয়ে যাব। আমাদের ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বাবা কনক, তুই ঘরে থাক, আমি সোনার ঘর খুঁজতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা, যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। এরপর কালু কাক সোনার ঘরের খোঁজে বেরিয়ে পড়ে। আর এদিকে ওদিকে সোনার ঘর খুঁজতে থাকে। তখন হঠাৎ কালু কাক সোনার ঘর দেখতে পায়। আর মনে মনে বলতে থাকে, ওই তো সোনার ঘর দেখা যাচ্ছে। হা, 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 হা। আমি সোনার ঘর পেয়ে গেছি। আমার তো বেশ আনন্দ হচ্ছে। যাই, সোনার ঘরে প্রবেশ করি। সোনার ঘর মনে হচ্ছে সোনা দিয়ে ভর্তি আছে। এই ঘরে সব সোনা দানা আমার হবে। এসব কথা বলে কালু কাক সোনার ঘরে প্রবেশ করে। আর কালু কাক যেই না সোনার ঘরে প্রবেশ করে, ঠিক তখনই সোনার ঘরের দরজা বন্ধ হয়ে যায়। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু কালু কাকার সোনার ঘর থেকে বেরিয়ে আসে না। কি ব্যাপার, বাবা এখনো বাড়িতে ফিরে আসছে না কেন? বাবার আবার কোনো বিপদ হলো না তো? না, এসব না ভেবে আরো কিছুক্ষণ অপেক্ষা করি, বাবা নিশ্চয়ই ফিরে আসবে। এভাবেই রাত হয়ে আসে, কিন্তু কালু কাক বাড়িতে আর ফেরে না। তা দেখে কনক অনেক চিন্তা করতে থাকে। আর দেখতে দেখতে রাত গড়িয়ে ভোর হয়ে আসে। বাবা তো এখনো বাড়িতে ফিরে এলো না, তার মানে বাবা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আমাকে এক্ষুনি টুনি মাসির কাছে যেতে হবে। বাবা কনক, তুই এত সকালে এখানে কেন? টুনি মাসি, আমি অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তুমি আমাকে সাহায্য করো, দয়া করে সাহায্য করো। কি হয়েছে কনক, আমাকে সব খুলে বল দেখি। আসলে মাসি, বাবা কাল থেকে বাড়িতে ফেরেনি। বাবার জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে। সে কি কথা, কালু দাদা কাল থেকে বাড়িতে নেই? কিন্তু কালু দাদা কোথায় গেছে তুই কি তা জানিস? আসলে বাবা সোনার ঘরের সন্ধানে গেছে, কিন্তু বাবা এখনো ফিরে আসেনি। কে জানে বাবা এখন কোন অবস্থায় আছে। বাবা কনক, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। এরপর টুনি সাধু বাবার কাছে যায়। আর সাধু বাবাকে সব কথা খুলে বলে। সব শুনে সাধু বাবা বলতে থাকে, মারে দাঁড়া, আমি দেখছি কালু কোথায় আছে। সাধু বাবা, আপনি কিছু দেখতে পেলেন? হ্যাঁ রে মা, আমি দেখেছি। ওই কালুর অনেক লোভ হয়েছিল, তাই ও সোনার ঘরের কথা শুনে লোভ সামলাতে না পেরে সোনার ঘরের কাছে গিয়েছিল। আর ওই সোনার ঘর ছিল একটা অভিশপ্ত ঘর, তাই কালু সোনার ঘরে বন্দি হয়ে গেছে। তার মানে কালু দাদা সোনার ঘরে বন্দি হয়ে আছে? কালু দাদাকে সোনার ঘর থেকে মুক্ত করব কি করে সাধু বাবা? উপায় একটা আছে। ওই অভিশপ্ত সোনার ঘরে তুই যদি মন্ত্রপুত জল ছিটিয়ে দিতে পারিস, তবেই ওই ঘর অভিশাপ মুক্ত হবে আর কালুকেও মুক্ত করতে পারবি। দাঁড়া, আমি তোকে মন্ত্রপুত জল দিচ্ছি। এই নে মা, মন্ত্রপুত জল। সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এবার আমি আসি। এরপর টুনি মন্ত্রপুত জল নিয়ে সোনার ঘরের কাছে যায়। আর সেই জল সোনার ঘরে ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই ঘরটা অভিশাপ মুক্ত হয়। আর কালু কাক সেই ঘর থেকে বেরিয়ে আসে।
টুনি, তোকে অনেক ধন্যবাদ আমাকে এই সোনার ঘর থেকে মুক্ত করার জন্য। আমার লোভের কারণে আজ আমি এত বড় বিপদে পড়েছিলাম। আমি আর কখনো লোভ করব না। কালু দাদা, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এতে আমি অনেক খুশি। চলো এখন বাড়িতে যাওয়া যাক, কনক তোমার জন্য অপেক্ষা করছে। এরপর টুনি ও কালু কাক বাড়িতে ফিরে যায় আর কনক তার বাবাকে পেয়ে অনেক খুশি হয় আর সুখে দিন কাটাতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, কালু কাক লোভ করে কত বড় বিপদে পড়েছিল। তাই আমাদের কখনো লোভ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। বৈশাখের গরমে প্রায় সময় ওঠে কাল বৈশাখী ঝড়। এমনই একদিন সন্ধ্যায় কাল বৈশাখীর ঝড় হওয়ায় ধূপ ধাপ করে আম বাগানে আম পড়ছে। এদিকে রান্নাঘরে তখন টুনি রান্না করতে ব্যস্ত। টুকি, টুকি, টিভি বন্ধ করে এখন একটু পড়তে বস। সারা দিন শুধু টিভি আর না হলে মোবাইল। কি রে? মা, আমার পছন্দের কার্টুন হচ্ছে। আমি এখন টিভি বন্ধ করব না, আর একটু দেখি মা। এর মাঝে টোনা ঝড়ো বাতাসের মধ্যে বাইক চালিয়ে কাজ শেষে বাড়ি ফিরে আসে আর হঠাৎ করে কারেন্ট চলে যায়। এই যা, লোডশেডিং হয়ে গেল। এখন আমি আমার পছন্দের কার্টুনটা কি করে দেখবো? এটা আমার পছন্দের কার্টুন ছিল। তোরা আজকালকের ছেলেমেয়েরা মোবাইল আর টিভি ছাড়া কিছুই বুঝিস না। আমাদের সময় আমরা এই সময়ে আম বাগানে আম কুড়াতাম, সন্ধ্যাবেলা দিদার কাছে বসে গল্প শুনতাম। তোমরা তো আমাকে কখনো গল্পই শোনাওনি। তোমরা দুজন তো সারাক্ষণ ব্যস্ত থাকো। আমাকে সময় দেওয়ার মতো সময় তো তোমাদের নেই মা। তুমি তো সবসময় ঘরের কাছে ব্যস্ত থাকো, আর বাবা তো বাইরের কাছে ব্যস্ত থাকে। তবে আমি কি করবো? হ্যাঁ, তাই তো আমি টিভি আর ফোন দেখি। মেয়ে তো কিছু ভুল বলেনি টুনি। আমরা তো সত্যি মেয়েকে সময়ই দেই না। টুকিমা, আমাদের ভুল হয়ে গেছে। এখন থেকে রোজ সন্ধেবেলা আমি তোকে গল্প শোনাবো। টুনি, যাও তো চা করে নিয়ে এসো। আজ জমিয়ে চায়ের আড্ডা দিব আর মেয়েকে গল্প শোনাবো। এরপর টুনি রান্নাঘরে গিয়ে চা করে আর তারপর চা নিয়ে ঘরের বারান্দায় আসে। তারপর তারা চা খেতে খেতে বৃষ্টি উপভোগ করতে থাকে। বাবা, নাও এবার গল্প শোনাও তো। আচ্ছা শোন তবে। সে অনেক দিন আগের কথা। শালবনের উত্তরে তোতা আর কালু নামে দুই বন্ধু বাস করত। পেশায় তারা দুজন ছিল কাঠুরিয়া। জঙ্গলে কাঠ কেটে তারা সেসব কাঠ বাজারে বিক্রি করে তাদের সংসার চালাতো। একদিন তারা দুজন যখন বনে কাঠ কাটতে যায়, তখন কালু এক আশ্চর্য ঘর দেখতে পায়। তোতা, দেখ দেখ, কি সুন্দর একটা নতুন ঘর। এই গহীন জঙ্গলে এমন সুন্দর একটা বাড়ি। তবে এই বাড়িটা কার হতে পারে? কার না কার ঘর, চল আমরা কাঠ কেটে চলে যাই। এই, তুই থাম তো, আমাকে সবটা দেখতে দে। এরপর কালু কিছুটা সামনে যেতেই দেখতে পায় একটা খরগোশ ওই ঘরে প্রবেশ করে। রাক্ষসী, আমাকে তাড়াতাড়ি কিছু টাকা এনে দাও, আমার খুব খিদে পেয়েছে। খরগোশ কথা বলতেই রাক্ষসীর মুখ থেকে টাকা বের হয়ে আসতে শুরু করে। তারপর খরগোশ টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। আর এই সব কাহিনী আড়াল থেকে সবটা কালু দেখতে পায়। তারপর সে দ্রুত তোতার কাছে ফিরে আসে আর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। সব তো শুনলি, চল এই নতুন ঘরটা আমরা চুরি করে নিয়ে যাই। না না কালু, এটা একদমই ঠিক হবে না। এভাবে অনুমতি ছাড়া কোনো কিছু দখল করা ঠিক নয়। তুই থাম তো, এই ঘর তো আমি আমার সঙ্গে নিয়ে যাবই যাব। এই ঘরের ভিতর রাক্ষসীর মূর্তি রয়েছে। সেই রাক্ষসীর কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। কালু, এটা কোনো ফাঁদ হতে পারে। এভাবে বিনামূল্যে কিছু নিতে নেই। আর তাছাড়া চুরি করা তো মহাপাপ। চল আমরা বাড়ি ফিরে যাই। বাড়ি বলতে তো সেই ভাঙা কুঠির। আমি কিছুতে ওই ভাঙা কুঠিরে ফিরবো না। এত সুন্দর নতুন বাড়ি, তারপর ধনী হওয়ার সুবর্ণ সুযোগ, এ আমি কিছুতেই হাতছাড়া করব না। তাই আমি তোর কথাও শুনবো না। আমি এই নতুন ঘর চুরি করে বনে নিয়ে যাব।
তারপর অনেক ধনী হব। এত লোভ ভালো নয়, দেখিস তোর জন্য যেন বনে সবার আবার বিপদ না হয়। তোর সব কিছুতেই শুধু নীতিবাক্য, বুঝতে পেরেছি। আবার উন্নতি তোর সহ্য হচ্ছে না। তোর মতো বন্ধুর আমার কোনো দরকার নেই। এখন থেকে আমার সঙ্গে আমার নতুন ঘর থাকবে। এসব বলে কালু আর এক মুহূর্ত দেরি না করে নতুন ঘর চুরি করে বনে নিয়ে আসে। জাদুর রাক্ষসী মূর্তি, এক্ষুনি আমাকে অনেক অনেক খাবার দাও, আমার অনেক খিদে পেয়েছে। এ কথা বলতেই রাক্ষসীর মুখ থেকে খাবার বেরিয়ে আসতে থাকে। আর এভাবেই কালু প্রতিনিয়ত রাক্ষসীর কাছ থেকে খাবার, টাকা, সোনাদানা সব নিত। আর ধীরে ধীরে কালু বনের সব থেকে ধনী পাখি হয়ে যায়। একদিন কালু যখন রাক্ষসীর কাছে সোনা চায়, তখন হঠাৎ রাক্ষসী কথা বলে ওঠে। আমি আবার আমার প্রাণ ফিরে পেয়েছি। কি, এটা তো আসল রাক্ষসী। মূর্তি থেকে জীবিত হলো কি করে? রাক্ষসী, তুমি জীবিত হলে কি করে? তুই আমাকে আমার প্রাণ ফেরাতে সাহায্য করেছিস। তোর লোভ আমাকে আবার জীবিত করেছে। আমি এক অভিশাপে মূর্তি হয়েছিলাম। অভিশাপ কাটানোর জন্য আমার এক লোভী পাখির দরকার ছিল। যদি আমি প্রতিনিয়ত লোভী পাখিকে অর্থ সম্পত্তি দিতে থাকি, তবে আমার অভিশাপ কাটবে, এটা বলা ছিল। তবে তো আমি তোমার উপকার করেছি। আমি তো তোমার বন্ধু, আমাকে তুমি কিছুই করবে না। আমার কোনো বন্ধু নেই, আর আমি উপকার মনেও রাখি না। আমার প্রথম শিকার হবি তুই। না না, আমাকে কিচ্ছু করো না, আমি তো তোমাকে সাহায্য করেছি। কিন্তু রাক্ষসী তার জাদু শক্তি প্রয়োগ করে কালুকে একটা খাঁচায় বন্দি করে ফেলে। না না, এক্ষুনি তোকে খাবো না। যেহেতু তুই আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছিস, তাই আমি তোকে সবার শেষে খাবো। চাই বনের বাকি পাখিদের ধরে নিয়ে আসি, সব পাখিকে একসাথে খাবো। এরপর রাক্ষসী বনে তাণ্ডব শুরু করে দেয়। তোরা এখানে চাষ করছিস? তাড়াতাড়ি পালা এখান থেকে, বনে রাক্ষসী এসেছে, পালা। এই বলতেই সেখানে রাক্ষসী চলে আসে। পালিয়ে যাবি কোথায়? এবার সকলকে আমার হাতে মরতে হবে। এরপর রাক্ষসী সব পাখিকে ধরে ফেলে আর সব পাখিদের খাঁচায় বন্দি করে রাখে। আমি তোকে আগেই বারণ করেছিলাম কালু, এই নতুন ঘর চুরি করিস না। দেখলি তো, আজ তোর জন্য পুরো বন বিপদে পড়লো। আমি আমার ভুল বুঝতে পেরেছি তোতা, আজ আমার জন্য এসব হচ্ছে। আমার লোভের ফল পুরো বন ভোগ করছে। তবে কি আমাদের সকলকে এভাবে প্রাণে মরতে হবে? আমরা সবাই প্রকৃতি মাতাকে স্মরণ করি। এখন একমাত্র তিনি আমাদেরকে রক্ষা করতে পারবেন। যাকে ডাক না কেন, আমার হাত থেকে তোদের আজ নিস্তার নেই। যাই উনুনে কড়াইটা বসিয়ে দে, আজ তোদের সকলকে আমি ভেজে খাবো। প্রকৃতি মাতা, প্রকৃতি মাতা, দেখা দিন মাতা, আজ আপনার বনের পাখিরা কত বিপদে পড়েছে। আপনি আমাদের বিপদ থেকে রক্ষা করুন মাতা, রক্ষা করুন। আমি থাকতে তুই আমার বনের পাখিদের কিছুই করতে পারবি না। আমি আমার বনের পাখিদের রক্ষা করব। তখনই প্রকৃতি মাতা তার জাদু শক্তির সাহায্যে রাক্ষসীকে ধ্বংস করে দেয় আর পুরো বন রাক্ষসীর হাত থেকে রক্ষা পায়। দেখলি তো, কালুর লোভের কারণে পুরো বন কেমন বিপদে পড়েছিল। হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি। আমাদের লোভ করা একদম উচিত নয়। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। আর একটা কথা সব সময় মনে রাখবি, না বলে কখনোই অন্যের কিছু চুরি করতে নেই, বুঝলি?
বুঝেছি মা, বুঝেছি। দেখলে তো বন্ধুরা, লোভ করে কিছু চুরি করলে তার পরিণাম কি হয়। তাই তোমরা কখনোই লোভ করবে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। জঙ্গলে আসতে না আসতেই একটা শিকার পেয়ে গেলাম। এবার খরগোশ ছানাকে ধরতে পারলেই আমার মিশন সাকসেস হবে। এসব বলে কালু চুপি চুপি খরগোশ ছানার কাছে যায় আর পেছন থেকে তাকে ধরে ফেলে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দেওয়ার জন্য ধরেছি নাকি? তোকে বিক্রি করে তো আমি অনেক টাকা পাবো, অনেক টাকা। মা, মা তুমি কোথায়? তাড়াতাড়ি আমার কাছে এসো, একটা পাখি যে আমাকে ধরে নিয়ে যাচ্ছে। এই যে পাখি, দয়া করে আমার ছানাকে ছেড়ে দাও, বিনিময়ে আমি তোমাকে অনেক ফল এনে দিব। আগে ফল নিয়ে আয়, তারপর তোর ছানাকে ছেড়ে দিব। নয়তো ছানাকে নিয়ে যদি তুই পালিয়ে যাস, তখন তোকে কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে পাখি, তুমি এখানে থাকো, আমি জঙ্গলের গভীর থেকে তোমার জন্য ফল নিয়ে আসছি। এরপর মা খরগোশ ফল আনতে চলে যায় আর কালু সেখানে বসে খরগোশের জন্য অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণ পর মা খরগোশ কিছু মিষ্টি ফল নিয়ে কালুর কাছে চলে আসে। এই নাও কালু, তোমার ফল। এবার আমার ছানাকে তো ছেড়ে দাও। দাঁড়া, আগে ফলগুলো খেয়ে দেখি কেমন মিষ্টি। বাহ, এই ফলগুলো খেতে তো খুব মিষ্টি। এই মা খরগোশের কাছ থেকে এভাবে প্রতিদিন ফল নিতে হবে, কিন্তু তার জন্য আমাকে অভিনয় করতে হবে। ওরে বাবা, এই ফলগুলো এত টক। খরগোশ, তুই ইচ্ছে করে আমাকে টক ফল নিয়ে এসে দিয়েছিস না, যাতে টক ফল খেয়ে রাগ করে তোর ছানাকে আমি ছেড়ে দেই। কিন্তু তুই যা ভেবেছিস তা নয়। যতদিন না তুই আমাকে মিষ্টি ফল খাওয়াতে পারবি, ততদিন আমি তোর ছানাকে ছেড়ে দিব না। না পাখি, তুমি আমার ছানাকে ছেড়ে দাও। এই ফলগুলো তো মিষ্টি লাগে, আমি নিজেও এই ফল খেয়েছি। তুই খেয়ে দেখলে তো হবে না, আমার খেয়ে দেখাই হলো তোর ছানাকে ছেড়ে দেওয়ার কারণ। আমি এখন বাড়িতে গেলাম, তুই ফল নিয়ে এসে এখানে রেখে দিবি। আমি বিকেলে আবার এখানে আসবো। এ কথা বলে কালু খরগোশ ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর মা খরগোশ কাঁদতে কাঁদতে আবারও ফল আনতে জঙ্গলে চলে যায়। কি ব্যাপার কালু দাদা, তুমি ছোট খরগোশ ছানাটাকে এভাবে খাঁচার ভেতরে বন্দি করে রেখেছো কেন? দেখেছো ছানাটা কিভাবে কান্না করছে? আরে টুনি, এই ছানাটার খুব ক্ষুধা পেয়েছে, তাই এভাবে কান্না করছে। কাঁদিস না ছানা, আমি তোকে বাড়িতে নিয়ে গিয়ে খাবার খেতে দিব। আর টুনি, ও যদি পিঠ থেকে পড়ে যায়, তাই ওকে খাঁচার ভিতরে তুলে নিয়েছি। আমি খাবার খেতে চাই না, আমাকে মায়ের কাছে রেখে এসো, আমি মায়ের কাছে যাব। আচ্ছা ঠিক আছে, খাবার খাইয়ে তারপর তোকে তোর মায়ের কাছে পৌঁছে দিব। হ্যাঁ দাদা, ছানাটাকে তুমি তাড়াতাড়ি ওর মায়ের কাছে পৌঁছে দিও। বাহ কালু, তুমি এত সুন্দর একটা খরগোশ ছানা কোথায় পেয়েছো? একে বিক্রি করবে? কাকুলি, চুপ করো চুপ করো, এর সামনে বিক্রি করার কথা বলো না, তাহলে ও কান্না করে বনের সবাইকে বাড়িতে নিয়ে আসবে, তখন সব শেষ হয়ে যাবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে কালু, আমি বুঝেছি। এই ছানাটাকে তো খুব সুন্দর লাগছে। কালু, আমি তো ওকে অনেক মজার মজার খাবার বানিয়ে দিব। দাঁড়াও, আমি এক্ষুনি খাবার বানাতে যাচ্ছি। কেউ আমাকে সাহায্য করো, আমি যে বড় বিপদে পড়েছি। কিন্তু কিন্তু কে আর আমাকে সাহায্য করতে আসবে? সবাই তো আমাকে দেখে ভয়ে পালিয়ে যায়। তাহলে এখন আমি কি করে পথ চলবো? এ কি বা, তুমি এখানে বসে কাঁদছো কেন? আমাকে দেখে ভয় পেয়ে চলে যেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার পায়ে বড় একটা কাঁটা বিঁধেছে, তুমি দয়া করে আমার পায়ের কাঁটাটা তুলে দাও। আচ্ছা ঠিক আছে বাঘ, আমি এক্ষুনি তোমার পায়ের কাঁটা তুলে দিচ্ছি। বাবা, এখন খুব ভালো লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, সত্যি তুমি অনেক সাহসী।
এখন আমি আবারও ভালোভাবে পথ চলতে পারবো। আচ্ছা ঠিক আছে বাঘ, আমি তাহলে এবার আসি। এসো, তবে যদি কখনো আমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার কাছে এসো। আমার সাধ্য মতো তোমাকে আমি সাহায্য করব। কি ব্যাপার, এই পাখিটা তো এখনো এখানে আসেনি। এই তো আমি এসে গেছি, এবার আমার মিষ্টি ফলগুলো দে দেখি। এই নাও তোমার মিষ্টি ফল। আমি আজ লাল রঙের কলা এনেছি। এই লাল রঙের কলাগুলো খেতে খুব মিষ্টি, আমি খেয়েও দেখেছি। কিন্তু তুমি আমার ছানাকে নিয়ে আসোনি কেন? এখানে তখন বাঘ এসেছিল, তাই তোর ছানাকে বাড়িতে নিয়ে গেছি। এখন ফলগুলো বাড়িতে নিয়ে গিয়ে খেয়ে দেখবো যে মিষ্টি আছে কিনা। যদি মিষ্টি হয় তাহলে এক্ষুনি তোর ছানাকে এখানে নিয়ে আসবো। আমার ছানাকে তুমি তাড়াতাড়ি নিয়ে এসো দাদা। এরপর কালু ফলগুলো নিয়ে বাড়িতে চলে আসে। কাকুলি, তুমি ফলগুলো ঘরে রেখে দাও, আর আমি খরগোশ ছানাটাকে পাশের বনে বিক্রি করে আসি। নয়তো ওর মা বনে সবাইকে নিয়ে বাড়িতে এসে ছানাকে নিয়ে যাবে। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো, কিন্তু যাওয়ার সময় ছানাটিকে কিছু বুঝতে দিও না। এই খরগোশ ছানা, চল তোকে তোর মায়ের কাছে পৌঁছে দিয়ে আসি। সত্যি বলছো পাখি আঙ্কেল? কি মজা কি মজা, আমি মায়ের কাছে যাব। বোকা ছানা, যা বললাম তাই বিশ্বাস করে নিল। যাই, একে বিক্রি করলে কমপক্ষে 5,000 টাকা পাওয়া যাবে। আর সেই টাকা দিয়ে আমি একটা বাইক কিনবো, আর কাকুলিকে নিয়ে পুরো বনে ঘুরে বেড়াবো। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে। পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করবো ছারখার তোমায় না পেলে। এভাবে গান গাইতে গাইতে কালু পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয়। ওই পাখিটা তো আমার ছানাকে নিয়ে এখনো আসছে না। না জানি আমার ছানার কি হলো। হে সৃষ্টিকর্তা, আমার ছানাকে আমার কাছে ফিরিয়ে দাও। এ কি, ওই খরগোশটা এভাবে কাঁদছে কেন? কাছে গিয়ে দেখি তো খরগোশটা আবার কি বিপদে পড়লো। খরগোশ, তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? তারপর খরগোশ টুনিকে সব কথা খুলে বলে। তুমি ওই শয়তান কালুকে বিশ্বাস করেছো? ওই শয়তান কালু খুব খারাপ। আমার মনে হচ্ছে ফল নেয়ার জন্য ও তোমাকে মিথ্যে বলেছে। তবে চিন্তা করো না, আমার বাড়ির পাশে কালুর বাড়ি। তুমি আমার সাথে চলো, যেভাবেই হোক না কেন আমি তোমার ছানাকে কালুর কাছ থেকে নিয়ে দিব। এরপর টুনি খরগোশকে নিয়ে কালুর বাড়িতে চলে যায়। কালু দাদা, ও কালু দাদা, খরগোশ ছানাকে বাইরে নিয়ে এসো। খরগোশ ছানার মা ওকে নিতে এসেছে। কালু তো ছানাটাকে পাশের বনে, মানে ছানাটাকে ওর মায়ের কাছে পৌঁছে দিতে গেছে। মিথ্যে কেন বলছো কাকুলি দিদি? সত্যিটা তো মুখ ফসকে প্রথমে বেরিয়েই এসেছিল। আমি সব বুঝেছি। কালু দাদা ছানাটাকে পাশের বনে বিক্রি করতে নিয়ে গেছে, তাই তো? দাঁড়াও, বাঘকে বলে কালু দাদাকে একটা উচিত শিক্ষা দিব। বাঘের কাছে তুই যেতে পারলে না শিক্ষা দিবি? এমন ভাবে বলছিস বাঘ যেন তোর বন্ধু হয়। ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কালুর তুই কিছুই করতে পারবি না। ও তাই বুঝি, সেটা সময় হলেই বুঝতে পারবে। চলো তো খরগোশ। এরপর টুনি খরগোশকে নিয়ে বাঘের কাছে চলে যায় আর বাঘকে সব কথা খুলে বলে। চিন্তা করো না বন্ধু, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। চলো তাহলে পাশের বনে যাই। খরগোশ ছানা নিবে, খরগোশ ছানা। খরগোশ ছানাটার দাম কত হবে? 5,000 টাকা। তাহলে নেব না, এত টাকা আমার কাছে নেই। টাকা নেই? তাহলে খরগোশ ছানা নিতে এসেছিস কেন? যা এখান থেকে। খরগোশ ছানা নিবে, খরগোশ ছানা। আমি খরগোশ ছানা নিব, আর তোকেও নিয়ে তোর মাংস মজা করে খাবো। কি বাঘ মামা, তুমি এখানে? মিথ্যেবাদী ধোকাবাজ পাখি, তুই মিথ্যে বলে আমার ছানাকে বিক্রি করতে এসেছিস।
বাঘ, এই শয়তান পাখিকে তুমি এক্ষুনি খেয়ে ফেলো। না না বাঘ মামা, আমাকে খেও না। আমি এক্ষুনি এই ছানাকে ছেড়ে দিচ্ছি। খরগোশ বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ক্ষমা করে দিব, তবে একটা শর্ত আছে। তুমি যদি বাঘবন্ধুকে প্রতিদিন খাবার বানিয়ে খাওয়াতে পারো, তবে বাঘবন্ধু তোমাকে ছেড়ে দিবে। আমি রাজি টুনি বোন। এখন থেকে প্রতিদিন বাঘ মামাকে মজার মজার খাবার বানিয়ে দিব। আর এই নাও খরগোশ, তোমার ছানা। মা মা, ওই শয়তান পাখি আমাকে এতক্ষণ কথা বলতেও নিষেধ করেছিল, তাই ভয়ে একটা কথাও বলিনি। এখন থেকে তোর আর ভয় নেই রে মা। টুনি, বাঘ মামা, তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের জন্যই আজ আমি আমার মেয়েকে ফিরে পেলাম। এরপর সবাই মিলে আবারও তাদের বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে কালু হাঁপাতে হাঁপাতে বাড়িতে চলে আসে। কি ব্যাপার কালু, হাঁপাচ্ছ কেন? এরপর কালু কাকুলিকে সব কথা খুলে বলে। এ কি সর্বনাশ করলে কালু! খরগোশকে ধোকা দিতে গিয়ে তো আমরা বিপদে পড়ে গেলাম। বাঘকে প্রতিদিন খাবার বানিয়ে দিতে তো অনেক টাকা খরচ হয়ে যাবে। কাকুলি, এখন জীবন বাঁচানোর জন্য কষ্ট করতেই হবে। পাপ যখন করেছি তখন তার প্রায়শ্চিত্ত তো করতে হবে। তো বন্ধুরা, দেখলে তো অন্যকে ধোকা দিলে নিজেকেই কিভাবে বিপদে পড়তে হয়। এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর আমাদের গল্প তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমাদের কাজ করার উৎসাহ যোগায়। আজ তোমাদের মাঝে নিয়ে এলাম টুনি পাখির গল্প, করলা বাড়ি। চলো বন্ধুরা, গল্পটি দেখে আসি। কালু দাদা, সন্ধে হয়ে আসছে। বনে আর বেশিক্ষণ থাকা যাবে না। চলো বাড়িতে চলো। এরপর টোনা ও কালু কাঠ কেটে নিয়ে বাড়ির দিকে চলে যায়। আর যাওয়ার পথে একটা ছোট্ট মেয়েকে দেখতে পায়। এ কি রে মা, কে তুই? আর এই বনে তুই একা কেন এসেছিস? তুই এক্ষুনি বাড়ি ফিরে যা রে মা। দেখছিস না সন্ধে হয়ে আসছে, আর কিছুক্ষণ পর তো রাত হয়ে যাবে। তখন তোর যে কোনো বিপদ হতে পারে। কে আমি? আমি কে? আর আমার নাম আমি তো ভুলে গেছি। আর আমি এখানে কার সাথে এসেছি? আমার তো কিছুই মনে পড়ছে না। দেখেছো কালু দাদা, এইটুকু মেয়েকে এভাবে বনে ফেলে গেছে। তুমি এক কাজ করো কালু দাদা, তোমার সংসার তো বেশ ভালোই চলে, তাই এই মেয়েটাকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। না না, আমি ওকে নিয়ে যেতে পারবো না। তোর ইচ্ছে হলে তুই ওকে তোর বাড়িতে নিয়ে যা। ঠিক আছে, তবে আমি ওকে আমার বাড়িতে নিয়ে যাই। মানবতার খাতিরে তো একে একা রেখে যেতে পারবো না। আরে মা, তুই আমার সাথে আয়। এরপর টোনা ছোট্ট মেয়েটিকে নিয়ে তার বাড়িতে চলে যায়। আর ছোট্ট মেয়েটিকে দেখে টুনি অনেক খুশি হয়ে যায়। টোনা, এই টোনা, এই চাঁদের মতো সুন্দর দেখতে মেয়েটাকে কোথা থেকে নিয়ে এলে বলো তো? ওকে আমি নদীর পাড়ের বনে কুড়িয়ে পেয়েছি, কিন্তু ও তো ওর নামটাই বলতে পারছে না। এখন তুমিই বলো, এমন অবস্থায় ওকে একা রেখে কিভাবে আমি আসতাম? তুমি ওকে সাথে করে নিয়ে এসে খুব ভালো কাজ করেছো টোনা। তবে আমরা কাল সকাল হলেই ওকে ওর পরিবারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এরপর দেখতে দেখতে রাত কেটে সকাল হয়ে যায়। আর টোনা একটা মাইক নিয়ে বনের ভিতরে ঘুরে ঘুরে বলতে থাকে, শুনুন শুনুন শুনুন, কাল সন্ধেবেলা আমরা একটা ছোট্ট মেয়েকে কুড়িয়ে পেয়েছি। মেয়েটি ওর নাম ঠিকানা কিছুই বলতে পারছে না। যদি কোনো সহৃদয়বান পাখি মেয়েটির পরিবারের খোঁজ পেয়ে থাকেন, তাহলে আমার বাড়িতে এসে যোগাযোগ করবেন। শুনুন শুনুন শুনুন। টোনা বনে ঘুরে ঘুরে মাইকিং করতে থাকে। আর টোনার মাইকিং টুকি শুনতে পায় আর বলতে থাকে, তোমরা আমার পরিবারকে যতই খোঁজার চেষ্টা করো, কিছুতেই তোমরা আমার পরিবারকে খুঁজে পাবে না। এরপর টোনা ও টুনি কুড়িয়ে পাওয়া মেয়েটির পরিবারকে খুঁজে পাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু তারা মেয়েটির পরিবারকে খুঁজে পায় না। শোনো টুনি, আজকে থেকে ওকে আমরাই বড় করে তুলবো।
ও আমাদের মেয়ে হয়ে আমাদের সাথেই থাকবে। আজকে থেকে ওর নাম দিলাম টুকি। কিন্তু টোনা, আমরা তো নিজেদের খাবারটুকু ঠিকভাবে জোগাড় করতে পারি না, ওকে আমরা কিভাবে? এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না টুনি। এখন থেকে আমাকে বেশি বেশি পরিশ্রম করতে হবে। আর তুমিই তো বলো, পরিশ্রম করলে সফলতা আসে আর অভাব দূর হয়ে যায়। হ্যাঁ টোনা, কিন্তু তুমি একা এত পরিশ্রম করলে অসুস্থ হয়ে পড়বে তো। তাই আজকে থেকে আমিই কাজ করব আর তোমার পাশে থাকবো। মা ঠিক কথাই বলেছে। টুনি মাসি আর টোনা আঙ্কেল অনেক ভালো মনের পাখি। তা না হলে আমার মতো একটা অপরিচিত মেয়ের জন্য ওরা এত কষ্ট করতে যাচ্ছে কেন? শোনো টুনি, আমি মোরল বাবুর বাড়িতে যাচ্ছি আর আজকে থেকে মোরল বাবুর জমিতে কাজ করব। এরপর টোনা মোড়ল বাবুর বাড়িতে চলে যায় আর এদিকে টুনিও কাজের খোঁজে বনের ভিতরে চলে যায়। একে আমার শরীরটা হঠাৎ ব্যথা করছে কেন? তার মানে কি আমার আসল রূপ ফিরে আসার সময় হয়ে এসেছে? না না, এত তাড়াতাড়ি টুনি মাসির কাছে ধরা পড়া যাবে না। এক্ষুনি আমাকে আমার বাড়িতে যেতে হবে আর মায়ের দেওয়া ওষুধটা খেয়ে নিতে হবে। এরপর টুকি তাড়াতাড়ি করে একটা করলা বাড়িতে চলে যায় আর সেই বাড়িতে থাকা রূপ পরিবর্তনের ওষুধটা খেয়ে নেয়। যাক বাবা, আর কিছুক্ষণ এই রূপে থাকা যাবে। ভাগ্যিস এখানে এসে করলা বাড়িতে বানিয়েছিলাম। তা না হলে যে আজ আমি টুনি মাসির কাছে নিজের আসল পরিচয় গোপন করতে পারতাম না। যাই, এবার তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে, নয়তো টুনি মাসি আমাকে এসে খুঁজবে। এরপর টুকি বাড়িতে চলে যায়। অন্যদিকে কালু বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল আর যাওয়ার পথে সে টুকির করলা বাড়িটা দেখতে পায়। আরে আরে, বনের মধ্যে এত সুন্দর করলা বাড়িটা কে বানিয়েছে? কে বানিয়েছে সেটা জেনে কোনো কাজ নেই। এই বাড়িটা আমার চাই চাই। আর এক্ষুনি কাকুলিকে এনে এই বাড়িটা আমরা দখল করব। এরপর কালু বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে কাকুলিকে করলা বাড়ির কথা খুলে বলে। আর করলা বাড়ির কথা শুনে কাকুলি খুশিতে নিজের বাড়িটা ভেঙে ফেলে। এ কি কাকুলি, এটা তুমি কি করলে? আমাদের ছোট ঘরটা কেন ভেঙে ফেললে? এই বাড়িটা রেখে কি হবে বলো? আজকে থেকে তো আমরা নতুন বাড়িতে থাকবো। এরপর কালু ও কাকুলি নতুন বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে কাউকে দেখতে না পেয়ে বলতে থাকে, কালু, এই কালু, এই বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না। তবে কি এখানে কেউ থাকে না? ভালোই হয়েছে, অযথা আমাদের ঝগড়া করতে হলো না। কাকুলি, এই দেখো কতগুলো স্বর্ণ মুদ্রা। তার মানে এটা কোনো ধনীর বাড়ি। আমরা তো এক নিমিষেই ধনী হয়ে গেলাম গো কাকুলি। আমাদের আর কষ্ট করে কাজ করতে হবে না। কালু ও কাকুলি করলা বাড়িতে থাকতে শুরু করে আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন টুকি তার ঔষধ খাওয়ার জন্য যেই না করলা বাড়িতে যায়, ঠিক তখনই কালুর হাত থেকে ঔষধের শিশিটা মাটিতে পড়ে যায়। একে, এটা তুমি কি করলে? এখন আমি কি করব? তোমরা আমার বাড়িতে কি করছো? আবার আমার ঔষধে কেন হাত দিয়েছো? বলো বলো, আমাকে বলো। একি, ওটা টুকি না? কিন্তু ও কালু দাদার কাকুলি দিদির সাথে ওখানে কি করছে? গিয়ে দেখি তো। এই মেয়ে, এই, এটা তোর বাড়ি হতে যাবে কেন? এটা তো আমাদের বাড়ি। চলে যা, চলে যা বলছি এখান থেকে। একি কালু দাদা, তুমি ওকে বকছো কেন? কি করেছে ও? দেখ না রে টুনি, আমরা এত কষ্ট করে বাড়ি বানালাম আর তোদের কুড়িয়ে পাওয়া মেয়ে এসে বলছে এটা নাকি ওর বাড়ি। কি রে মা, কালু দাদা এসব কি বলছে? মানে না, মানে মিথ্যেবাদী কোথাকার। তোমরা আমার বাড়িটা নিজের বাড়ি বলে মিথ্যে বলছো। এই শাস্তি তোমাদের পেতেই হবে। কি ভেবেছো আমার ঘরে থাকা স্বর্ণ ভরা কলসি তোমরা ভোগ করবে? তা আমি কিছুতেই হতে দিব না। একি টুকি, চুপ হয়ে গেলি কেন? বল বল আমাকে,
এই বাড়িটা তুই নিজের বাড়ি কেন বলছিস? এরপর টুকির রূপ পরিবর্তন হয়ে যায়। টুকি হয়ে যায় এক অতৃপ্ত আত্মা। আর টুকির এমন ভয়ঙ্কর রূপ দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। এই বাড়িটা আমি আমার প্রয়োজনে বানিয়েছিলাম টুনি মাসি, কিন্তু এরা আমার স্বর্ণ মুদ্রা দেখে লোভে পড়ে গেছে আর আমার বাড়িটা নিজের বলে দাবি করছে। এক্ষুনি আমি এদের লোভে পড়ে শাস্তি দিব। এরপর টুকি জাদু করে একটা ঝাড়ু নিয়ে আসে। যা ঝাড়ু যা, মিথ্যেবাদীদেরকে তাদের লোভের শাস্তি দে। এরপর ঝাড়ুটা কালু ও কাকুলিকে মারার জন্য যায়। আর ঝাড়ুকে হাওয়ায় ভেসে আসতে দেখে কালু ও কাকুলি ছুটতে পালিয়ে যায়। কাকুলি, লোভে পড়ে আমরা আমাদের নিজেদের বাড়িটাও হারালাম। আমরা যে নিঃস্ব হয়ে গেলাম কাকুলি, নিঃস্ব হয়ে গেলাম। এসব আমি কি দেখছি? তুই তাহলে একটা আত্মা? হ্যাঁ টুনি মাসি, আমি একটা আত্মা। এতদিন আমি তোমাদের থেকে নিজের পরিচয় গোপন করে রেখেছিলাম, কারণ আমার মা আমাকে পরিচয় গোপন রাখতে বলেছিল। কে তোমার মা? আর তোমাকে পরিচয় গোপন রাখতে কেন বলেছিল? আমার মায়ের নাম হলো মুন্নি, আর আমার মা আমাকে তোমাদের খোঁজ খবর নেওয়ার জন্য তোমাদের কাছে পাঠিয়েছিল। আর আমাকে আত্মা রূপে দেখে তোমরা ভয় পাবে বলে আমার আসল রূপ পরিবর্তন করতে বলেছিল। এজন্য আমি এই করলা বাড়িতে বানিয়েছিলাম। আর এর ভিতরে এক কলস স্বর্ণ মুদ্রা ও রূপ পরিবর্তন করার ঔষধ রেখেছিলাম। তুই আমার মুন্নির মেয়ে? সেই যে আমার বোনটা হারিয়ে গেল আর কখনো ফিরে আসেনি। আমার বোন কোথায়? কোথায় আমার বোন? আর তুই এমন আত্মা হয়ে গেছিস কেন? আমরা পাশের বনে এক অন্ধকার গুহার ভিতরে থাকি, আর ওখানে আমার মা বাবা থাকে। আর আমি আমার মা বাবার সাথে এক রোড অ্যাক্সিডেন্টে মারা যাই। আর মারা গিয়ে আমরা সবাই আত্মা হয়ে যাই। তার মানে আমার বোন আর বেঁচে নেই? না, এ হতে পারে না। মুন্নি, বোন আমার, তুই ফিরে আয় বোন, আমার কাছে ফিরে আয়। কেঁদো না মাসি, মা তোমার জন্য এক কলসি স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে। এগুলো দিয়ে তোমরা অনেক সুখে দিন কাটাতে পারবে। এরপর টুকি করলা বাড়ি থেকে এক কলসি স্বর্ণ মুদ্রা এনে টুনিকে দেয়। আর টুনিকে বিদায় জানিয়ে সে অদৃশ্য হয়ে যায়। এদিকে টুনিও স্বর্ণ ভরা কলসি নিয়ে বাড়িতে চলে যায়। এরপর টোনাকে সব কথা খুলে বলে। এরপর টোনা ও টুনি সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভে পড়লে কি হয়? লোভে পড়লে নিজের যেটুকু আছে সেটুকুও হারাতে হয়। লোভ আমাদেরকে ধ্বংস করে দেয়, তাই আমাদের লোভ করা উচিত নয়। এমনই সব মজার মজার টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।